হ্যালো অ্যাসপাইরেন্ট, কালাম একাডেমির পক্ষ থেকে সমস্ত অ্যাসপাইরেন্ট যারা টেটের জন্য প্রিপারেশান নিচ্ছ, স্পেশালি আর্টসের, তাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমি এর আগেও সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল লাইফ থেকে ইলেকশন প্রসেস অফ ইন্ডিয়া অথবা ইলেকট্রাল পলিটিক্স অফ ইন্ডিয়া থেকে অলরেডি দুটো ক্লাস করে নিয়েছি। যদি কেউ না দেখে থাকো তাহলে আমার চ্যানেলে গিয়ে অবশ্যই সেই ভিডিওগুলো দেখো। ইন ডেপথ আমি আলোচনা করেছি, সমস্ত ইনফরমেশান দেওয়ার চেষ্টা করেছি। হয়তোবা আমার ভিডিওর কোয়ালিটি তেমনটা ভালো নয় প্রফেশনালদের মতো, কিন্তু আমি চেষ্টা করেছি আমার এই ভিডিওর মধ্যে ইনফরমেশান যেগুলো তোমাদের এক্সামের জন্য খুব ইম্পর্ট্যান্ট সেটা আমি দিয়েছি। তো আশা রাখছি তোমরা সেগুলো দেখবে এবং তোমাদের সামনের যে পরীক্ষা অবশ্যই তোমরা কিছুটা হলেও উপকৃত হবে, এটা আমি আশা রাখছি। ঠিক আছে, আজকে আমি এই ইলেকশন প্রসেস অফ ইন্ডিয়ার ক্লাস নাম্বার 3টা নিচ্ছি। সেখানে আমি ক্রনোলজিক্যাল ওয়েতে যে সমস্ত রিফর্মস বা চেঞ্জেস এসছে আমাদের ইলেকট্রাল পলিটিক্সের মধ্যে ভারতবর্ষে, আমি সেই সমস্ত বিষয়গুলোকে এক এক করে ইয়ার ওয়াইজ সেটাকে এক জায়গায় দিয়ে দিয়েছি। আমি নোটসটা ইংরেজিতে দিয়েছি আর তৎসঙ্গে আমি এটার বাংলা অনুবাদ করে দিচ্ছি। আমার লেকচারটা থাকছে বাংলায়, কিন্তু আমি ইনফরমেশানগুলো দিয়েছি ইংরেজিতে, যাতে আমার যারা ইংরেজি মাধ্যমের যারা অ্যাসপাইরেন্ট রয়েছে তাদেরও কিছুটা হলেও উপকৃত হবে ওরা। ঠিক আছে, তাহলে চলো দেখি আজকে কি কি চেঞ্জেস এসছে। ওকে, তো আজকে হচ্ছে ক্লাস নাম্বার 3। এর আগে আমি বিফোর 90s যতগুলো চেঞ্জেস এসছে সবগুলো আলোচনা করে নিয়েছি এর আগের ভিডিওতে। তো আজকে আমি আলোচনা করব 1990s পর যে সমস্ত প্রযুক্তিগত মানে টেকনোলজিক্যাল ইন্টিগ্রেশন এবং ভোটারের ইনক্লুশনের জন্য যা যা প্রযুক্তি ব্যবহার করা হয়েছে সমস্ত কিছু আমি ইন ডিটেলস আলোচনা করব তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউতে। আশা রাখছি তোমরা এগুলো নোট করে নেবে আমার সঙ্গে সঙ্গে। ঠিক আছে, ওকে, দেখো প্রথম যে ইয়ারটা সেটা হচ্ছে কত, 1989। অ্যাকচুয়ালি আমি এর আগের ভিডিওতে এটা দিতে ভুলে গিয়েছিলাম, তো এটাকে আমি এখানে ইনক্লুড করে দিয়েছি। তাহলে 1989 একটা তোমার একটা প্রভিশন এসেছিল আমাদের নির্বাচনী ব্যবস্থায়, সেটা হচ্ছে কি অ্যান্টি ভোট ক্যাপচারিং প্রভিশনস। মানে কি, আমরা অনেক সময় দেখি যে বুথটা কী করা হয়, যেখানে বুথ হচ্ছে, যেখানে ভোট হয়, ভোট কেন্দ্রকে কী করা হয়, দখল করা হয়। কিছু গুন্স মানে গুন্ডা বা মব, ওরা কি করে অনেক সময় ওদের পেশি শক্তির বলে দেখা যায় কি ওরা বুথ কেন্দ্রকে দখল করে নেয়। ঠিক আছে, যার জন্য দেখা যায় কি যে মানুষ এখানে ভোট দিতে পারে না। তারা তাদের পরিচিত লোককে ভোট দিতে দেয়, বাকি যারা অন্য দলের সাপোর্টার থাকতেই পারে ওদেরকে দেখা হয় কি সেখানে ভোট দিতে দেওয়া হয় না। এটা হচ্ছে কি বুথ ক্যাপচারিং। তো 1989 সালে এটা একটা প্রভিশন এসছে যে অ্যান্টি বুথ ক্যাপচারিং প্রভিশনস, যে বুথ কেন্দ্র যদি কেউ দখল করে তাহলে তার বিরুদ্ধে কী করা হবে, সেখানে মানে আইন অনুযায়ী তাদের এগেনস্টে কী করা হবে, শাস্তিদানের ব্যবস্থা করা হয়েছে। ক্লিয়ার? তাহলে অ্যান্টি বুথ ক্যাপচারিং প্রভিশনটা কবে এসছে, তাহলে তোমাদেরকে এখানে জিজ্ঞেস করতে পারে যে ইয়ারগুলো। ঠিক আছে, তাহলে আমরা কি বলবো 1989-এ। তাহলে অ্যান্টি ক্যাপচারিং প্রভিশন এসছে 1989-এ। ওকে, নেক্সট আমরা দেখব 1993। দেখো 1993 যে পিরিয়ডটা, মানে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পিরিয়ড। কেন ইম্পর্টেন্ট পিরিয়ড আমি বলি তোমাদেরকে, কারণ এই পিরিয়ডে কি করা হলো, ভোটার আইডি কার্ড ইন্ট্রোডিউস করা হলো, যাকে আমরা বলি কি এপিক্স মানে কি, তার ফুল ফর্ম হচ্ছে কি ইলেক্টরস ফটো আইডেন্টিটি কার্ড। ঠিক আছে, এটা কার আমলে হয়েছিল, কোন মুখ্য নির্বাচন কমিশনার ছিলেন তৎকালীন সময়ের, উনি ছিলেন টি.এন. সেশন। উনি হচ্ছেন কি 10তম মানে 10th CEC মানে চিফ ইলেকশন কমিশনার। ওনার
পিরিয়ডের সময়ে মানে ওনার সময়কালে দেখা গেল কি এই যে ভোটার আইডি কার্ড বা এপিক সেটা ভারতে লাগু করা হয়েছিল, ইন্ট্রোডিউস করা হয়েছিল। ঠিক আছে, তাহলে আমি নেক্সট কী লিখেছি, মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পিরিয়ড। কারণ ওনার আমলে উনি কী করেছেন, মানে জালি ভোটারদের গণতন্ত্রকে শক্ত এবং জালি ভোটার যারা যারা মানে জালি ভোটার রুখতে কিন্তু উনি এই যে এপিক বা সচিত্র পরিচয়পত্রটা প্রদান করেছিলেন তৎকালীন সময়ে, ওনার সময়কালে। এই কারণে আমরা দেখি কি, এই কারণে এই যে আমাদের যে ভোটার আইডি কার্ড বা এপিক্স, এটাকে বলা হয় কিন্তু আরেকটা নামে জানা যায়, সেটা হচ্ছে সেশন কার্ড। সেটাকে কি বলা হয়, সেশন কার্ড। কেন সেশন কার্ড বলা হয়, কারণ এটা হচ্ছে ওনার পিরিয়ডে উনি একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছিলেন কি করে জালি ভোটারদের রোখা যায়, কিভাবে গণতন্ত্রকে আরও স্ট্রেংথেন বা শক্তিশালী করা যায়। এই কারণে ওনার যে পিরিয়ডটা সেটা হচ্ছে কি, মানে খুবই মানে স্মরণীয় একটা পিরিয়ড, যে পিরিয়ডের মধ্যে এই বিষয়টাকে আমাদের ইনক্লুড করা হয়েছিল। ক্লিয়ার? তাহলে 1993 কেন ইম্পর্টেন্ট, কারণ 1993 ইম্পর্টেন্ট হচ্ছে ভোটার আইডি কার্ড ইন্ট্রোডিউস করা হয়েছিল। কেন করা হয়েছিল, জালি ভোটার রুখতে, গণতন্ত্রকে শক্তিশালী করতে। ক্লিয়ার? তাহলে এই যে ভোটার আইডি কার্ড, তাকে আরেকটা নাম কি বলা হয়, এপিক্স। এপিক্সের ফুল ফর্ম কি, ইলেক্টরস ফটো আইডেন্টিটি কার্ডস। এবং এটা কোন মুখ্য নির্বাচন কমিশনারের আমলে হয়েছিল, সেটা হচ্ছে টি.এন. সেশন। উনি হচ্ছেন কততম চিফ ইলেকশন কমিশনার, উনি হচ্ছেন 10তম চিফ ইলেকশন কমিশনার। ওনার যে পিরিয়ডটা সেটা হচ্ছে কি মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পিরিয়ড। আমরা যদি ক্রনোলজিক্যাল ওয়েতে দেখি 1952 2024 অবধি, এখন অবধি টিল নাও, ওনার যে পিরিয়ডটা সেটা হচ্ছে কি খুবই গুরুত্বপূর্ণ ছিল, অনেক চেঞ্জেস উনি এনেছেন। ওকে, নেক্সট আমরা চলে যাব 1998। এটাও একটা খুব গুরুত্বপূর্ণ, 1998-এর যে পিরিয়ডে সেটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট দেখো, 1999-এ 98-এ কী করা হলো, ইভিএমস। ইভিএম মানে কি, ইলেকট্রনিক ভোটিং মেশিনস। সেটাকে এক্সপেরিমেন্টাল বেসিস ইউজ করা হলো সিলেক্টেড কিছু রাজ্যের বিধানসভা নির্বাচনে। ক্লিয়ার? তাহলে ইভিএম প্রথম কী করা হলো, এক্সপেরিয়েন্সিয়াল মানে পরীক্ষামূলক, মানে তার প্রয়োগ করা হলো পরীক্ষামূলকভাবে। কোন কোন স্টেটে করা হলো, রাজস্থান, মধ্যপ্রদেশ আর দিল্লি। ঠিক আছে, এখানে কিন্তু সিলেক্টেড কনস্টিটিউয়েন্সিতে করা হয়েছে এই 3টা রাজ্যের। ঠিক আছে, পুরো রাজ্যের সমস্ত বিধানসভা ক্ষেত্রগুলিতে করা হয়নি, জাস্ট সিলেক্টেড কিছু কনস্টিটিউয়েন্সি ছিল বিধানসভা, সেখানে ব্যবহার করা হয়েছিল ইভিএম পরীক্ষা করার জন্য। ক্লিয়ার? তাহলে 1998-এ ইভিএম মানে কি, ইলেকট্রনিক ভোটিং মেশিনস কী করা হলো, এক্সপেরিমেন্টাল বেসিসে সেটাকে ব্যবহার করা হলো। কোন কোন স্টেটে, রাজস্থানে প্রথম, দেন মধ্যপ্রদেশ, দেন দিল্লিতে। তাহলে দেখো, এই যে আমরা ইভিএমের কথা বলি, ক্লিয়ার? এই যে ইভিএম, এটা কে তৈরি করে, এটা তৈরি করে ভারত ইলেকট্রনিক লিমিটেড অ্যান্ড ইলেকট্রনিক কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড। এই দুটো অর্গানাইজেশন মানে পিএসও মিলে কি করে আমাদের এই যে ইভিএমটা তৈরি করে। ক্লিয়ার? তাহলে কার সাথে, কোন দুইটা অর্গানাইজেশন, সেটা হচ্ছে ভারত ইলেকট্রনিক লিমিটেড এবং ইলেকট্রনিক কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড। এই দুটো মিলে কি করে এই যে ইভিএম সেটাকে তৈরি করে। তাহলে কোশ্চেন আসতে পারে যে ইভিএম পরীক্ষামূলকভাবে কোন রাজ্যগুলিতে প্রথম ব্যবহার করা হয়েছিল, তাহলে আমরা কি বলবো, সেটা হচ্ছে রাজস্থান, সরি একটু ডিস্টার্ব হলো, রাজস্থান, মধ্যপ্রদেশ অ্যান্ড দিল্লি। তাহলে কে তৈরি করে ইভিএম, ভারত ইলেকট্রনিক লিমিটেড এবং ইলেকট্রনিক কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড। ওকে, দেন খুব গুরুত্বপূর্ণ একটা ইয়ার, সেটা হচ্ছে কি আরেকটা 1999, কত, 1999। 1999-তে কী করা হলো, গোয়ার যে এন্টায়ার অ্যাসেম্বলি ইলেকশন মানে বিধানসভা নির্বাচনে, ঠিক আছে, গোয়ার যে এন্টায়ার অ্যাসেম্বলি ইলেকশন হলো, সেখানে তোমার এই যে ইভিএম তাকে আবার সেকেন্ড টাইম ব্যবহার করা হলো। ওকে, অ্যান্ড দেন 1999 কী করা হলো, আবার
পোস্টাল ব্যালট, ঠিক আছে, এই যে পোস্টাল ব্যালটের কথা বলি আমরা, যারা কর্মচারী থাকেন ওরা কী করে পোস্টাল ব্যালটে ভোট দেয়। এই যে বিষয়টা, এটা কিন্তু মানে প্রথম উদ্যোগটা নেওয়া হয়েছিল কত সালে? 1999 সালে। তাহলে আমরা কি দেখলাম এখন অবধি? আমরা দেখলাম এইটুকু অবধি দেখলাম। 1989-তে এসেছিল অ্যান্টি বুথ ক্যাপচারিং প্রভিশনস, 1993-তে এসছে ভোটার আইডি কার্ড, আর যাকে আমরা বলি এপিক্স, ইলেকট্রনিক ফটো আইডেন্টিটি কার্ড। এটা হয়েছিল মুখ্য নির্বাচন কমিশনার, মানে আমাদের 10তম যে মুখ্য নির্বাচন কমিশনার ছিলেন টিএন সেশন, ওনার আমলে। এই কারণে এই আইডি কার্ডকে বলা হয় টিএন সেশন কার্ড। এবং কি হলো, 1998 সালে কিছু সিলেক্টেড কনস্টিটিউয়েন্সিতে, বিশেষ করে রাজস্থান, মধ্যপ্রদেশ, দিল্লিতে ইভিএমকে ব্যবহার করা হলো পরীক্ষামূলকভাবে। অ্যান্ড জানলাম যে কোন দুটো অর্গানাইজেশন এগুলো তৈরি করে ইভিএম। তাহলে আমরা কি জানলাম? যে ভারত ইলেকট্রনিক্স লিমিটেড এবং ইলেকট্রনিক কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড। অ্যান্ড দেন কী করা হলো, 1999-এ গোয়াতে পুরো অ্যাসেম্বলি ইলেকশানে এই ইভিএমকে ব্যবহার করা হলো। অ্যান্ড দেন কী করা হলো, এই যে 1999-এ পোস্টাল ব্যালট এই প্রথমবার সেটাকে ইন্ট্রোডিউস করা হলো। ওকে, অ্যান্ড দেন আমরা চলে যাচ্ছি নেক্সট চ্যাপ্টারে। নেক্সট চ্যাপ্টারটা হচ্ছে 2000s স্ট্রেংথেনিং ফ্রেমওয়ার্কস অ্যান্ড এক্সপ্যান্ডিং আউটকামস। 2000 সালের পরে কী কী চেঞ্জেস এসছে, এগুলো আমরা দেখব, তার কী ফল এসছে। যেমন 2000 প্রথম কী হলো, দ্য আরপিআই হচ্ছে রিপ্রেজেন্টেশন পিপলস অ্যাক্ট, রিপ্রেজেন্টেশনস পিপলস অ্যাক্ট। সেটাতে কী হলো, অ্যামেন্ডমেন্ট এসেছিল। তোমরা সকলে জানো যে রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট এসেছিল আমাদের 1951 সালে। তারপরে সেকেন্ড টাইম সেটাকে সংশোধন করা হয়েছে 2000 সালে। কি ইন্ট্রোডিউস করা হলো, যারা এনআরআই, ঠিক আছে, মানে যারা এনআরআইস, ওদের কি থাকবে, ওদের ভোট থাকবে ইন দেয়ার রেসিডেন্স। এরা এনআরআই যারা, ওরা যেখানে আছে ওদের মানে রেসিডেন্স এরিয়াতে ওরা ভোট দিতে পারবে। তাহলে এটা কবে পাস করা হলো বিষয়টা? 2000 সালে। এবং 2004 সালে কি হলো, যে 1998 সালে ইভিএম এসেছিল পরীক্ষামূলকভাবে কয়েকটা স্টেটে তাকে ব্যবহার করা হলো। 2004 সালে কি করা হলো, এই ইভিএমকে মানে ইলেকট্রনিক ভোটিং মেশিনকে ব্যবহার করা হলো এই যে আমাদের 543টা যে লোকসভা সিট রয়েছে জেনারেল ইলেকশানে, তাকে ইন্ট্রোডিউস করা হলো। মানে পরীক্ষামূলকভাবে প্রথম করা হয়েছিল 1998-এ, কিন্তু 2000-এ কী করা হলো, 2000-এ লোকসভার সমস্ত সিট মানে 543 যে আসন সবগুলিতে ব্যবহার করা হলো ইভিএম। তাহলে পরীক্ষাতে কিন্তু আসতে পারে। তাহলে পরীক্ষামূলকভাবে যদি বলে তাহলে 1998, আর যদি বলে লোকসভা সাধারণ নির্বাচনে তাহলে আমরা বলবো 2004 সালে। ওকে, এই ইয়ারে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি, নোটা অপশান। মানে কি, তোমার যদি কোনো প্রার্থীকে পছন্দ না হয় তাহলে তুমি কি, তোমার পছন্দ নাই হতে পারে, কোনো প্রার্থী তোমার মন মতো নাই হতে পারে, তখন তুমি কি করবে, নোটা অপশান মানে কি, নান অফ দ্য অ্যাবাভ, তোমার কাউকে পছন্দ হয়নি, অপশানে গিয়ে কি করতে পারবে, সে তুমি তোমার মতামত জানাতে পারবে। ক্লিয়ার? তাহলে এই যে নোটা অপশানটা সেটা শুধুমাত্র ইভিএমেই থাকেনি, তৎসঙ্গে তাকে কোথায় লাগু করা হলো, ভ্যালটেও কিন্তু তোমার নোটা অপশান আছে। তাহলে পরীক্ষাতে আসতে পারে যে নোটা, নান অফ দ্য অ্যাবাভ, এই যে অপশানটা ভ্যালট এবং ইভিএমে সেটা কত সালে ইন্ট্রোডিউস করা হয়েছিল, মানে কত সালে সেটা চালু করা হয়েছে। তাহলে আমরা কি বলবো, 2004 সালে। ক্লিয়ার? তাহলে 2004 সাল কিন্তু খুব ইম্পর্টেন্ট। নোটা এসেছিল 2004 সালে। তারপর আমরা চলে যাব 2009, রেস্ট্রিকশান ইম্পোজড অন এক্সিট পোল। আমরা দেখি না, আমরা যাকে বলি বুথ ফেরত সমীক্ষা। মানে এটা হচ্ছে কি একটা ওপিনিয়ন সার্ভে, মানে যারা ভোটাররা রয়েছেন ওরা মানে হাউ ইলেক্টর্স ভোটেড, এরা কাকে ভোট দিয়েছেন, কোন বিষয়টাকে যাচাই করে ওরা ভোট দিয়েছেন, এই বিষয়গুলো জানার জন্য কি করা হয়, এক্সিট পোল করা হয়। ক্লিয়ার? তাহলে এই এক্সিট পোলটাকে 2009 সালে কিন্তু কি করা হলো, ইম্পোজ করা হয়েছে, রেস্ট্রিকশান করা হয়েছে যে এটা যেন না করা হয়। ওকে, তাহলে এক্সিট পোল কোন কোন ক্ষেত্রে ইম্পোজ করা হয়েছে, সেটা লোকসভা ইলেকশানে এলএস,
আর SLE মানে কি, স্টেট লেজিসলেটিভ ইলেকশন, মানে বিধানসভা নির্বাচনেও কিন্তু এই এক্সিট পোলকে রেস্ট্রিকশন করা হয়েছে। তাহলে আমরা কি দেখলাম, 2000 সালে হচ্ছে NRI যারা ওরা যেখানে আছে সেখানে ওরা ভোট দিতে পারবে, এই অধিকারটা তাদেরকে দেওয়া হয়েছে 2000 সালে। 2004 সালে কি হলো, EVM ব্যবহার করা হয়েছে সমস্ত সাধারণ লোকসভার যে নির্বাচনী কেন্দ্র রয়েছে সেখানে। এবং নোটা অপশানটা কিন্তু EVM প্লাস ব্যালটও কিন্তু ব্যবহার করা হয়েছে। এবং 2009 সালে কি করা হলো, রেস্ট্রিকশন মানে কি, রেস্ট্রিকশন ইম্পোজ করা হয়েছে, সেখানে প্রতিবন্ধকতা এনেছে কি, যে এক্সিট পোল আর করা যাবে না। এক্সিট পোল কি, এটা হচ্ছে ওপিনিয়ন সার্ভে, হাউ ইলেক্টরস ভোটেড, মানে ভোটাররা কি কাকে মানে কোন বেসিসে ওরা ভোট দিয়েছে সেই বিষয়গুলি জানা। ক্লিয়ার? তাহলে এক্সিট পোলকে নিষিদ্ধ করা হয়েছে কোথায়, তোমার লোকসভা ইলেকশন প্লাস স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি ইলেকশানেও। ওকে, নেক্সট আমরা চলে যাব। নেক্সট আমরা দেখছি এখানে 2010 মানে 2010 সালের পর রিসেন্ট কী ডেভেলপমেন্ট হয়েছে এগুলো আমি একটা ক্রনোলজিক্যাল ওয়েতে লিখে নিয়েছি, তোমরা এগুলো দেখে নেবে ভালো করে। তাহলে 2010 সালে কী এসছে, ভোটিং রাইটস টু ইন্ডিয়ান সিটিজেন লিভিং অ্যাব্রড, যারা ভারতীয় নাগরিক কিন্তু বিদেশে বসবাস করে, ওদের কী হলো 2010 সালে ওদেরকে ভোটাধিকার দেওয়া হয়েছে, যে ওরাও ভোট দিতে পারবে। দেন 2013 সালে নোটাকে কী করা হলো, কম্পালসারি টু অল EVMs অ্যান্ড ব্যালটস। নোটা 2000 কত সালে এসেছিল, এর আগে আমরা কি দেখলাম, নোটা অপশানটা এসেছিল কত সালে, 2004 সালে। ক্লিয়ার? কিন্তু 2013 সালে কি করা হলো, কম্পালসারি করা হয়েছে EVM ব্যালট, সমস্ত জায়গায় কী করা হয়েছে, বাধ্যতামূলক, নোটা অপশান থাকতেই হবে। তারপরে 2013 সালে আরেকটা বিষয় এসছে, সেটা কি, সেটা হচ্ছে তোমার অনলাইন এনরোলমেন্ট ইন ইলেকটোরাল পোল। অনলাইন এনরোলমেন্ট ইন ইলেকটোরাল পোল মানে নির্বাচনী প্রক্রিয়ায় তুমি অনলাইন কি করতে পারবে, অনলাইন এনরোলমেন্ট করতে পারবে। ওকে, দেন 2016 খুব ইম্পর্ট্যান্ট, কারণ 2016-এ কী হলো, বিপিপ্যাড এসছে, মানে বিপিপ্যাডের ফুল ফর্ম হচ্ছে কি, ভোটার ভেরিফিয়েবল পেপার অডিট ট্রেল, যাকে আমরা বলি বিপিপ্যাড। তাহলে এই বিপিপ্যাড কখন ইন্ট্রোডিউস করা হয়েছিল, সেটা হচ্ছে একটা উপনির্বাচন হয়েছিল নোকসেন অ্যাসেম্বলি অফ নাগাল্যান্ডের একটা নোকসেন যে অ্যাসেম্বলি রয়েছে উপনির্বাচনের, সেখানে প্রথম এই বিপিপ্যাডকে ব্যবহার করা হয়েছিল। তাহলে পরীক্ষা আসতে পারে বিপিপ্যাড কবে ব্যবহার করা হয়েছিল, তাহলে আমরা কি বলবো 2016 সালে। কোন রাজ্যে, তাহলে রাজ্য বললে হবে নাগাল্যান্ড, আর কোন অ্যাসেম্বলি বললে তাহলে সেখানে আনসার হবে নোকসেন অ্যাসেম্বলি। তারপর আমরা চলে যাচ্ছি 2017-তে কী হলো, ইলেকটোরাল বন্ডস ওয়ার ইন্ট্রোডিউস। তোমরা সকলেই জানো এই বিফোর লোকসভা ইলেকশনের আগে এই ইলেকটোরাল বন্ডের বিষয়টা কিন্তু মানে খুব একটা চর্চিত বিষয় ছিল। ঠিক আছে, তাহলে এই ইলেকটোরাল বন্ডটা কি, মানে তুমি বন্ড কিনতে পারবে, আমি লিখে দিয়েছি ব্যাংকের নাম স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, সেখান থেকে কি করতে পারবে, তুমি বন্ড কিনবে। মানে আমরা যে ডাইরেক্ট চাঁদা দিই, সেই চাঁদাটা তুমি বন্ডের আকারে, তুমি যে কোনো পলিটিক্যাল পার্টিকে বন্ডের থ্রুতে তুমি তোমার ক্যাশ টাকা দিয়ে বন্ড কিনবে, সেটাকে তুমি কি করবে, এই পলিটিক্যাল পার্টিগুলোতে তুমি চাঁদা হিসাবে দেবে। ঠিক আছে, এটা হচ্ছে ইলেকটোরাল বন্ড। তাহলে এই ইলেকটোরাল বন্ড কবে চালু হয়েছিল, 2017 সালে। অ্যান্ড দেন 2018 সুবিধা একটা পোর্টাল চালু হয়েছিল। এই সুবিধা পোর্টালটার মেনলি অবজেক্টিভ ছিল কি, যারা ইলেকটোরাল পলিটিক্সের মধ্যে ধরো ক্যান্ডিডেটস, ওরা ওদের সার্টিফিকেট, তারপরে কোনো ডকুমেন্ট এগুলো সাবমিট করতে পারবে এই পোর্টাল থ্রুতে। অ্যান্ড দেন 2019-এ কী হলো, বিপিপ্যাডকে পুরো এই যে লোকসভার ইলেকশন সেখানে কিন্তু ব্যবহার করা হলো। ঠিক আছে, তাহলে প্রথম টেস্টিংয়ের জন্য নিয়েছিল নোকসেন অ্যাসেম্বলিতে নাগাল্যান্ডের, কিন্তু 2019-এ কী করলো, লোকসভার যে জেনারেল ইলেকশন আছে সেখানে এই বিপিপ্যাডকে পুরোপুরি একদম ব্যবহার করা হলো। অ্যান্ড দেন আরেকটা জিনিস লিখেছি, তোমাদের অনেকের মনে কোশ্চেন থাকতে পারে, এই যে আমাদের আঙ্গুলে যে একটা ইঙ্ক লাগানো হয় মানে কালি,
সেটা সে কালিটার নাম কি? তাহলে সে কালিটার নাম কি? ইনডেলিবল ইঙ্ক। এটা মেনলি হচ্ছে কি সিলভার, একটা নাইট্রেট। সিলভার নাইট্রেট। এটা তৈরি করে মূলত মানে CSIR, মানে কি সেন্টার অফ সায়েন্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ। এটা তৈরি করে মাইসোরের একটা কোম্পানিটার নাম হচ্ছে কি মাইসোর পেইন্টস অ্যান্ড ভার্নিশ লিমিটেড। এটা হচ্ছে কর্ণাটকা গভর্নমেন্টের একটা আন্ডারটেকিং সংস্থা। এই সংস্থাটা CSIR-এর সাথে মিলে যৌথভাবে এই ইনডেলিবল ইঙ্ক সেটা ব্যবহার করে। আমাদের দেশ থেকে মানে এই যে ইনডেলিবল ইঙ্ক সেটা পৃথিবীর অনেকগুলো দেশে কি করা হয়, সেটাকে কিন্তু রপ্তানি করা হয়। ওকে, তাহলে আমরা কি দেখলাম 2010-এর পরে কী ডেভেলপ এসছে। 2010-এ এসছে ভোটিং রাইটস, যারা বিদেশে থাকেন তাদের। তারপর 2013-তে এসছে নোটা কম্পালসারি, সেটা EVM হোক বা পোস্টাল ব্যালট হোক, সমস্ত জায়গায়। এবং কি করা হলো, অনলাইন এনরোলমেন্ট, ইলেকটোরাল পোল। অনলাইনে তুমি কি করতে পারবে, এনরোলমেন্ট করতে পারবে এই নির্বাচনী প্রক্রিয়ায়। ক্লিয়ার? 2016-তে কী হলো, ভিভিপ্যাট ইন্ট্রোডিউস করা হলো। কোন রাজ্যের নির্বাচনে? নক্সেন, নাগাল্যান্ডের। তারপর 2017-তে কী হলো, 2017-তে ইলেকটোরাল বন্ড চালু করা হয়েছে। কোন ব্যাংক? SBI, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। ইলেকটোরাল বন্ড হচ্ছে চাঁদা দেওয়া। ওকে, যেটা তুমি ক্যাশ টাকা না দিয়ে কী করবে, ওই ক্যাশ টাকা দিয়ে তুমি বন্ড কিনবে, সে বন্ড দেবে পলিটিক্যাল পার্টিকে। ঠিক আছে। দেন 2018 সুবিধা পোর্টাল, 2019 ভিভিপ্যাট, লোকসভা সাধারণ নির্বাচনে সব মানে কনস্টিটিউয়েন্সিতে ব্যবহার করা হয়েছিল। তারপরে আমরা কি জানলাম, এই যে ইঙ্ক আমাদের যে আঙ্গুলের মধ্যে কালি লাগানো হয় ভোটের সময়, তাহলে এটা কি, এটা একটা সিলভার নাইট্রেট, এবং এটা তৈরি করে CSIR প্লাস মাইসোর পেইন্টস অ্যান্ড ভার্নিশ লিমিটেড, একটা কর্ণাটক গভর্নমেন্টের একটা সংস্থা, ওরা যৌথভাবে এটা তৈরি করে। ওকে, তারপরে আমি লিখেছি একটা জিনিস ইন্টারেস্টিং, সেটা হচ্ছে কি অ্যাপয়েন্টমেন্ট। তোমরা হয়তো অ্যাপয়েন্টমেন্টের বিষয়টা, এটা কিন্তু 2023 সালে কিন্তু চেঞ্জ করা হয়েছে। আগের সিস্টেম ছিল একরকম, এখন চেঞ্জ করা হয়েছে। ঠিক আছে, আগের সিস্টেমেরটা আমি পরে বলছি, আগে নতুন যেটা এসছে আমি দেখি। দেখো, এটা অনুপ ভারানওয়াল ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া একটা কেস হয়েছিল। সেই কেসে সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল যে এই যে সিলেক্টিং কমিটিটা, মানে ইলেকশন কমিশনারদের নিয়োগের, সেটাতে যেন চেঞ্জ আনা হয়। পাশাপাশি এই যে আমাদের ল কমিশন এসছে 2015 সালে, তার যে রিপোর্ট 255তম রিপোর্ট, সেও কিন্তু এই যে সিলেক্টিং কমিটির কিন্তু কিছু পরিবর্তন আনার সুপারিশ করে। এবং তারই পরিপ্রেক্ষিতে দেখা গেল কি সিলেক্টিং কমিটিতে কিছু পরিবর্তন আনা হয়েছে। যেমন এই সিলেক্টিং কমিটি কাদেরকে নিয়ে গঠিত হবে? প্রথমত হচ্ছে প্রথম কাকে নিয়ে? PM, মানে প্রাইম মিনিস্টার, দেন ইউনিয়ন ক্যাবিনেট মিনিস্টার, দেন হচ্ছেন আমাদের LOP মানে কি লিডার অফ অপোজিশন, মানে বিরোধী দলের নেতা, অথবা লিডার অফ লার্জেস্ট অপোজিশন পার্টি, মানে বিরোধী দলের মধ্যে যাদের কি বলবো এটাকে, সংখ্যায় যারা, মানে বিরোধী দলের মধ্যে সংখ্যায় যাদের সদস্য বেশি, ওই দলের যে নেতা থাকবেন বা নেত্রী, উনি কিন্তু এই সিলেক্টিং কমিটিতে থাকবেন। কিন্তু ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, আগে শুধু একজনকে বাদ দেওয়া হয়েছে, উনি হচ্ছেন CJI, মানে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। এর আগে কি ছিল? PM থাকতো, ইউনিয়ন ক্যাবিনেট মিনিস্টার থাকতো, লিডার অফ অপোজিশন থাকতো, আর থাকতো চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। কিন্তু 2023 সালে কি করা হলো, এটাতে চেঞ্জ আনা হয়েছে, বাস শুধু তাকে বাদ দেওয়া হয়েছে, CJI-কে, যে এখন থেকে CJI থাকবেন না। তাহলে দেখো, PMও কিন্তু সরকারের, ইউনিয়ন ক্যাবিনেট মিনিস্টারও কিন্তু সরকারি দলের, লিডার অফ অপোজিশন, যেখানে দুজন এক সাইডে থাকবে, আর একজনের কথা কে শুনবে? ক্লিয়ার? তাহলে এই যে অ্যাপয়েন্টমেন্ট অফ, মানে আজকাল যে নিয়োগ হয় ইলেকশন কমিশনারের,
তাহলে এটার যে নিয়োগটা এটা রাষ্ট্রপতি করেন, কিন্তু কে হবেন সিলেক্টিং কিন্তু প্রেসিডেন্ট করেন না। প্রেসিডেন্ট কি করেন, জাস্ট নিয়োগটা করেন, কিন্তু সিলেকশনটা কী করেন, সিলেকশনটা করেন একটা সিলেক্টিং কমিটি। এই কমিটির মধ্যে কে কে থাকেন পিএম, ইউনিয়ন ক্যাবিনেট মিনিস্টার, লিডার অফ অপোজিশন, ওরা থাকেন। কিন্তু বাদ দেওয়া হয়েছে কাকে, 2023 সালে সিলেক্টিং কমিটিতে শুধুমাত্র চিফ জাস্টিস অফ ইন্ডিয়াকে বাদ দেওয়া হয়েছে। 2023-এর আগ অবধি এই সিজিআই কিন্তু এই সিলেক্টিং কমিটির মধ্যে থাকতো, যাকে বাদ দেওয়া হয়েছে বর্তমানে। ক্লিয়ার? তাহলে আমরা কি দেখলাম, এখানে অ্যাপয়েন্টমেন্টটা কিন্তু করেন প্রেসিডেন্ট, বাট সিলেকশনটা কিন্তু করেন এই যে কমিটি। ঠিক আছে, তাহলে এই চেঞ্জের এসছে। আরেকটা জিনিস আমি বলে রাখি এখানে, তোমরা সকলেই জানো, তোমরা সকলেই অবগত আছো, এই বছর 2024 সালে একটা চেঞ্জেস এসছে। সেটা হচ্ছে কি, হোম ভোটিং। সেটা কি 2024 সালে এসছে, হোম ভোটিং, ঘরে থেকে ভোট দেওয়া। কারা দিতে পারবেন, পিএইচ মানে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, যাদের বয়স কত 85 অ্যাবাভ, ওরা কি ঘরে থেকে ভোট দিতে পারবেন। তাহলে এই চেঞ্জেসটা কিন্তু আনা হয়েছে 2024 সালে। ক্লিয়ার? তাহলে আমরা কি দেখলাম, কি ডেভেলপমেন্ট হয়েছে, সমস্ত বিষয়গুলো দেখলাম। আর যে সমস্ত বিষয়গুলো এই ভিডিওতে ছুটে গেছে, মানে দেইনি, লাস্ট আরেকটা ভিডিও আনবো যেখানে আমি ইন ডিটেলস বাকি যে বিষয়গুলো রয়েছে সেগুলো আলোচনা করব। তো আশা রাখছি তোমরা ভিডিওটা দেখবে। তোমরা তোমাদের যারা বন্ধুবান্ধব রয়েছে, যারা প্রিপারেশান নিচ্ছে, ওদেরকে কি করবে, ভিডিওটা শেয়ার করবে। তবেই কিন্তু আমার এই পরিশ্রমটা কিছুটা হলেও সার্থক হবে। ঠিক আছে, তাহলে আজকের জন্য এখানেই শেষ। নেক্সট ক্লাস 4 আসবে, 2-1 দিনের মধ্যে আমি আপলোড করে দেব। তোমরা এগুলো যারা আগের ভিডিওগুলো দেখো না, ওরা আগের ভিডিওগুলো দেখে নাও, তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আমি এটুকু বলতে পারি যে আমার এই 4টা ভিডিও ইলেকশন প্রসেস অফ ইন্ডিয়া থেকে যদি তো কেউ দেখে নিতে পারো, কোনো কোশ্চেন আর ছুটবে না পরীক্ষার মধ্যে। ক্লিয়ার? নেক্সট আমি 5 নম্বর ক্লাস আনবো। আমি একদিন কি করব, রিভিশন করাবো তোমাদেরকে ইলেকশন প্রসেস থেকে। ক্লিয়ার? তাহলে শর্ট টাইমে তোমাদের পুরো রিভিশনটা হয়ে যাবে। নেক্সট আমি চলে যাব আরেকটা টপিকে, সেটা হচ্ছে যেখান থেকে কোশ্চেন আসে আমি ওইগুলো আগে কমপ্লিট করব। ধন্যবাদ।